10ই জুলাই ইতিমধ্যেই 4টে জায়গায় উপনির্বাচন হবে ঘোষণা করা হয়েছে এবং মানিকতলা, যেটা একদম খুব একটা কেন্দ্রবিন্দু মানিকতলা, সেখানে ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রার্থী দেওয়া হয়েছে। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে আজকে আছেন বিজেপির নেতা রুদ্রনীল ঘোষ। রুদ্রদা নমস্কার। মানিকতলায় ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস থেকে প্রার্থী ঘোষণা করা হয়েছে এবং সাধন পাণ্ডের যিনি স্ত্রী তার নাম ঘোষণা করা হয়েছে। কি বলবেন, বিজেপি এখনো ঘোষণা করতে পারেনি বা কি হবে সেটা পরের বিষয়। যদি আপনাকে প্রার্থী করা হয় এই মানিকতলা কেন্দ্র থেকে, আপনি লড়বেন? প্রথম কথা হচ্ছে যে মানে তৃণমূলের ক্ষেত্রে প্রার্থী কোথায় কি হবে এটা একদমই পিসি ভাইপোর একটা পারিবারিক দলের পারিবারিক ব্যাপার, ঠিক আছে। তাই তারা তাদের প্রার্থীর নাম যেমন ইচ্ছা হয়েছে ঘোষণা করেছেন। তা সেটা সাধনবাবুর মেয়ে, যে তৃণমূলের রাজনৈতিক কাজের সঙ্গে মাঠে ময়দানে যাকে দেখা যেত, তাকে না দিয়ে যিনি রাজনীতিতে কখনো ইন্টারেস্টেড নন, সবাই যেটা জানে, তাকে টিকিট দিয়েছেন। সেই নিয়ে নাকি পিসি ভাইপোর একটা গোঁসা চলছে। তো এটা পারিবারিক সাংসারিক ব্যাপার, তাদের একটা সাংসারিক সিদ্ধান্ত। বিজেপি তো সাংসারিক দল নয় বা পারিবারিক দল নয়, এটা তো সংসারের মান অভিমানের জায়গা নয়। তো ফলত তারা তাদের মতো কি করেছে সেই অনুযায়ী বিজেপিকেও সেরমটা করতে হবে এমনটা নয়। আমাদের দলের কিছু নিয়ম নীতি মেনে তারপর নির্বাচনে, যে কোনো নির্বাচনের ক্ষেত্রেই, সেটা পঞ্চায়েত হোক বা লোকসভা হোক, সেক্ষেত্রে প্রার্থী নির্বাচন করা হয়। প্রার্থী কেমন হবে সেটাও নির্বাচন করার, এবং কবে ঘোষণা করা হবে এই পুরো বিষয়ের সঙ্গে কিন্তু কোনোটাতেই কারোর কোনো একক সিদ্ধান্তে এটা হয় না। রাজ্যের কোর কমিটি, রাজ্যের শীর্ষস্থানীয় যারা নেতা, তারা বসে আলোচনা করেন, বিভিন্ন নাম তুলে নিয়ে আসেন, 10টা নাম উঠে আসে, তারপর আস্তে আস্তে ধাপে ধাপে অপশানের কিছু নাম বেছে নেওয়া হয়। তারপর সেটা নিয়ে দিল্লিতে আলোচনা করা হয়। সেখানে দিল্লির কোনো একজন ব্যক্তিও ঠিক এখানের মতোই সিদ্ধান্ত নেন না, সেখানে অত্যন্ত দায়িত্বশীল ব্যক্তিরা সিদ্ধান্ত নেন এবং তারপর সেটা ফাইনালাইজ হয়ে চিঠি হিসেবে দিল্লি থেকে প্রকাশ করা হয়। কেমন? এবার যেহেতু এই ধরনের ঘটনাগুলো, এই নিয়মানুবর্তিতা, এই নিয়মগুলো জেনারেলি তৃণমূলের মতো লোকে দেখতে এতটা অভ্যস্ত নয়, এবং আমরা এই ক্ষেত্রে পার্টি গোপনীয়তা বা ডেকোরামটা মেনে চলি। তো তাই কোথাও কোনো মিটিংই হয়নি এই সম্পর্কিত, এবং চূড়ান্ত সিদ্ধান্তও কিছু হয়নি। যাদের বেশি আগ্রহ বা উদ্দীপনা রয়েছে তারাই নিয়ে প্রশ্ন তুলছেন। কিছু কিছু নাম কেউ পছন্দের জায়গা থেকে বা তাঁদের মনে হওয়া থেকে তারা ভাসিয়ে দিচ্ছেন, এটা কারোর অপরাধও নয়। ঠিক তেমনই আমিও মিডিয়া থেকে জানতে পারলাম যে মানিকতলার ক্ষেত্রে আমায় নাকি প্রার্থী করা হতে পারে, আমার দল নাকি করতে পারে। তো আমিও সেই দলেরই একজন, অথচ আমি জানি না আমার দল থেকে কোনো নেতা তার ইচ্ছা প্রকাশও করে আমায় জানাননি। সবাই এখন ব্যস্ত রয়েছেন, কেন্দ্রে আবার নরেন্দ্র মোদীজি প্রধানমন্ত্রী হয়েছেন, নতুন আমাদের সম্মানীয় সভাপতি, তিনি 2টো দপ্তরের মন্ত্রিত্ব পেয়েছেন, শান্তনু ঠাকুরা পেয়েছেন। এই সবটা মিলিয়েই একটা ব্যস্ততা চলছে। মাননীয় বিরোধী দলনেতা তিনিও দিল্লিতে ছিলেন, পশ্চিমবঙ্গে জাস্ট কদিন হলোই তিনি ফিরেছেন, এখানের আবার কাজ করা শুরু করেছেন। তো তাই এই সমস্ত কোর কমিটির বৈঠক না হওয়ার আগে এইভাবে কোনো নাম ঘোষিত হয়নি। এবার কারোর ব্যক্তিগত, পরবর্তীকালে ঘোষিত হয় বা কোর কমিটির বৈঠক করে যেসব সিস্টেম বা প্রোটোকলের কথা বললেন সেগুলো মেনটেন করে যদি নাম ঘোষণা করা হয়, তাহলে কি লড়াইয়ের জন্য প্রস্তুত? আমি কেন, বিজেপির যে কোনো কর্মীরাই প্রস্তুত। দেখুন, ওখানে তৃণমূলের সুপ্তি পাণ্ডে দেবী, তিনি রাজনীতি না করা, তিনি বেশি যোগ্য, নাকি সারাক্ষণ রাজনীতির সঙ্গে থাকা তাঁর মেয়ে সাধনবাবুর কন্যা শ্রেয়া পাণ্ডে, তিনি বেশি যোগ্য? এই নিয়ে যে আলোচনাই ঘুরুক না কেন, পিসি ভাইপোর মধ্যে যাই মতান্তর
কাদা ছোড়াছুড়ি চলুক না কেন, পরিষ্কার এই দুর্নীতির পক্ষে যারা প্রার্থী হবেন তাদের জন্য ভারতীয় জনতা পার্টির যে কোনো কর্মী তারা দাঁড়িয়ে রয়েছেন। কারণ এই দল পরিকল্পিতভাবে আমাদের 200-র ওপর কর্মীকে পশ্চিমবঙ্গের মানুষের টাকা লুট কীভাবে তৃণমূল করছে সেই চোখটা খুলে দিয়েছিল বলে প্রাণ কেড়ে নিয়েছিল। তাই আমাদের বদলা গণতান্ত্রিক পদ্ধতিতে এবং মানুষের পক্ষে লড়াইয়ে। সেখানে আমি কেন, আমার থেকে হাজার হাজার গুণী লোক রয়েছেন আমার দলে, যে কোনো কেউ রেডি থাকবেন, ব্যাস। রুদ্রদা একটু আগেই বললেন যে আমাদের একটা সিস্টেম আছে, সেই সিস্টেম মেনে প্রার্থী লিস্ট তৈরি হয় বা প্রার্থী ঘোষণা করা হয়। লোকসভা নির্বাচন গেল এবং সেখানেও তাহলে একই সিস্টেম ফলো করে প্রার্থী ঘোষণা করা হয়েছে। তাহলে এত সিস্টেম, রাজ্য নেতৃত্ব, তারপরে কেন্দ্রীয় নেতৃত্ব, তারপরে পর্যালোচনা, তারপরে অবজার্ভ করে সেখানে আলোচনা করে একটা লিস্ট বার করা, এত প্রক্রিয়া করেও কিন্তু কেন ধরাশায়ী হলো, 18 থেকে 12 নামলো কেন প্রার্থী নির্বাচন? তাহলে কিভাবে করা হয়েছে যেখানে দাঁড়িয়ে যারা সিটিং এমপি ছিল তারাও জিততে পারলো না, মানে তাদের সিটটাও ধরে রাখতে পারলো না, মানে জেতা এমপি সেও হেরে গেল। তাহলে কেন এই সমস্যাটা হলো? দেখুন, আপনি যে প্রশ্নটা করলেন সেটা হচ্ছে যে আপনি মন দিয়ে পড়াশোনা করলেন, আপনি সারাক্ষণ এতগুলো টিচার রাখলেন, আপনি দুধ রুটি ছাড়া কিছু খেলেন না, তেল ঝাল বিষ এগুলো খেলেন না, আপনি মাস্টারমশাইকে সম্মান দিলেন, বই প্রণাম করে প্রত্যেকটা লাইন দাঁড়িকামা মুখস্থ করে পড়লেন, কিন্তু আপনি পরীক্ষা দিয়ে 100-তে 80 পেলেন। আর যে সারাদিন পড়ল না, যে কোনো দিন বইও চোখে দেখেনি, দুধ দুটি বাদ দিয়ে যত বিষ গু গোবর সে খায়, সে সেই একে তাকে ঘুষি মেরে বেড়াচ্ছে, এট খাবার কেড়ে নিচ্ছে, ওকে কামড়ে দিচ্ছে, সে কেন পরীক্ষায় ফার্স্ট হলো? এবার আপনাকে জানতে হবে যে সে পুরো একটা বই নিয়ে টুকলি করেছে, তাই সে 100-তে 99 পেয়েছে ফলাফলে। এবার বিজেপি যে পড়াশোনাটা করেছে সেই পড়াশোনাতে 100-তে 80 পেয়েছে, আগের বারে যা সিট তার থেকে 6টা কমেছে। আর এই যে 6টা কমা, লোকসভাতে সবাই জানেন যারা হিসেব রাখেন যে 15-20 হাজার মার্জিনে যারা জিতেছেন বা হেরেছেন, লোকসভার নিরিখে এই মার্জিনটা কিচ্ছু নয়। এই মার্জিন যে কোনো দিনে যে কোনো দলের কাছেই উল্টে যেতে পারে, সেটা আমার দল হোক, শাসক দল তৃণমূল হোক। এখন জেতা নিয়ে আলোচনা, তৃণমূল জিতেছে তাই আমরা হেরেছি। দেখুন, আপনারা এখানে বসে কংগ্রেস বা সিপিএমকে নিয়ে আলোচনা করে তাদের কি দুঃখ দিতে চাইছেন? চাইছেন না, তাই তো? তারা ভালো থাকুক এটা সবাই ভেবে নিয়েছে। তো এবার আমাদের লড়াইটাই হচ্ছে এদের এগেন্স্ট। আমরা জানবো কী করে যে এত তৃণমূল অসাধারণ মেধাবী টুকলিবাজ? এবার আমরা তো টুকলি নিয়ে পড়াশোনা তো আমরা শিখিনি। আপনি ছোটবেলা থেকে গামছা চোর, বালতি চোর, মন্দিরের সামনে হাওয়াই চটি চোর, ভোটো চোর, বিয়ে বাড়িতে আমরা এগুলো জেনে বড় হয়েছি। টিফিন চোর স্কুলে এটা পেয়েছি। কিন্তু আমরা বড় হবার সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের মানুষ জানতে পারলেন কয়লা চোর হয়, বালি চোর হয়, গরু চোর হয়, চাকরি চোর হয়, মিড ডে মিলের ডিম চোর, জব কার্ড চোর, রেশন কার্ড চোর, চাল ডাল চোর। তারপর রিসেন্টলি তৃণমূলের কল্যাণে আরও মানুষ জানতে পারল ওবিসি সার্টিফিকেট চোর। তারপর ইলেকশানে যে ব্যালট পেপার খেয়ে ফেলে ভোট চুরি করে জিততে হয়, এই দিগন্ত তো তৃণমূল দেখিয়েছে। কোনো নির্বাচন কমিশনার যিনি এই ব্যালট পেপার খেয়ে ফেলেছিলেন তৃণমূলের প্রার্থী, তার পেট কেটে ওই পেপার বার করতে পেরেছে? তাকে জেলে পুরতে পেরেছে? তার জেল হয়েছে? না, তিনি বিজিত হিসেবে ঘোষণা হয়েছে। তাহলে এই যে অভিনব চুরি, সত্যিকারেরই ভারতীয় জনতা পার্টি তারা এই বিষয়টার থেকে সত্যিই পিছিয়ে রয়েছে, অনেক পিছিয়ে, কেন আমরা কাছে ধারে কাছেই নেই। এবার এই টুকলি আটকাবার জন্য এই টুকলি কিন্তু মানুষের সঙ্গেও করা হচ্ছে। চাকরি নেই, বাকরি নেই, শিল্প নেই, সব চুরি করছে এরা, তারপরেও কিছু অংশের লোক ভোট দিল। যদিও এবার সারা পশ্চিমবঙ্গে
যত মানুষ ভোট দিয়েছেন তারা আগের বার বিজেপিকে যা ভোট দিয়েছিলেন তার থেকে ভোট বেশি দিয়েছেন, আর তৃণমূলকে আগের বার যা ভোট দিয়েছিলেন তার থেকে পশ্চিমবঙ্গের কম মানুষ ভোট দিয়েছেন। আমি বলছি না, নির্বাচন কমিশনের হিসেব বলছে, যে হিসেব সবাই মেনেছে, এবং যে কারণে এই সামান্য কিছু ভোটের যে ব্যবধান সিটগুলোতে বিজেপি কয়েকটা সিট যে হারিয়েছে, 6টা সিট, বিরাট মহাভারত অশুদ্ধ হয়ে যাওয়ার মতো নয়, কিন্তু এক্সিট পোলে বেশ কিছু সংস্থা 26, 28, 29 তারা দেখাচ্ছিল বলে মানুষের মনে হচ্ছে বিরাট কমে গেছে। কিচ্ছু না, এই প্রত্যেক একটা সিট কমাও অবশ্যই যে কোনো রাজনৈতিক দলের পক্ষে একটা কঠিন চ্যালেঞ্জ এবং লড়াই। আমরা সেইভাবেই দেখছি। আমরা এদের চুরি জোচ্চুরি আটকাতে সব দিক দিয়ে সতর্ক সেইভাবে হতে পারিনি। আপনারা দেখেছেন যে আমাদের প্রার্থীরা যেখানে যেখানেই যাচ্ছে ইলেকশনের দিনে, গ্রামবাসী বলে কিছু লোককে সাজিয়ে যেভাবে শেখ শাহজাহানকে আগলাবার জন্য ইডি এবং সাংবাদিককে এবং জওয়ানদের মারধর করেছিল কিছু শাহজাহান বাহিনীর দুষ্কৃতীরা, যাদের গ্রামবাসী সাজিয়ে তৃণমূল বলেছিল। এবার ঠিক তেমনই এবারের নির্বাচনে বিজেপির ক্যান্ডিডেটরা যেখানেই জিতে যেতে পারেন, তারা সবকটা বুথে ঘুরলে, তাই তাদের আটকানো, সেটা ডায়মন্ড হারবার থেকে, ঝাড়গ্রাম থেকে, হিরণের ঘাটাল থেকে, এই সর্বত্র সব জায়গাতে কিন্তু এই ঘটনাটা ঘটেছে এবং প্রার্থীরা মারাও যেতে পারতেন। এই পদ্ধতিগুলো তো পরিষ্কার আমরা কেউই জানতাম না, পশ্চিমবঙ্গের মানুষ জানতো না। ব্যালট পেপার খেয়ে নেওয়ার মতো আবিষ্কার, হাতে চেলাকাঠ নিয়ে, ডান্ডা নিয়ে, পাথর নিয়ে মারা হচ্ছে, দেহরক্ষীরা রক্তাক্ত হচ্ছে, পুলিশ দাঁড়িয়ে ক্যাবলার মতো দেখছে, তারা খুন করার চেষ্টাকে আটকাচ্ছে না। এটা কি কেউ জানতো? প্রসঙ্গান্তরে বলতেই পারে, কেন বাবা, তোমাদের তো নির্বাচন কমিশনার সবারই ছিল, কিউআরটি টিম, তাদের কাজ করবার কথা ছিল। অবশ্যই ঠিক কথাই, কিন্তু এই সবকটা জিনিস নির্বাচন নিরপেক্ষ কেন্দ্রীয় নির্বাচন সংস্থা বা সেনাবাহিনীর জওয়ান যারাই রয়েছেন, যেটা বলা হয় না যে যে রাজ্যে তারা এসেছে নিরাপত্তা দিতে, সেই রাজ্যের লোকাল পুলিশ কর্তারা তারাই কিন্তু তাদের রাস্তাঘাট চিনিয়ে নিয়ে ওই স্পটে পৌঁছবেন যেখান থেকে গন্ডগোল, আর খেলাটা এইখানেই হয়েছে। এবং বিভিন্ন প্রদেশ থেকে যারা সেনাবাহিনী এসছে, তাদের তো পশ্চিমবঙ্গের প্রত্যেকটা অলিগলি গলতা চেনা সম্ভব নয়। তৃণমূল উনুনের ফুটোর মধ্যে দিয়ে বেরিয়েছে, বোম্বে দিয়ে বেরিয়ে আসছে, কিন্তু রুদ্রদা চায়ের কাপ থেকে বেরিয়ে এইখান থেকে আমরা বুমটা চুরি করে নিয়ে ঢুকে গেল, তো আমরা জানবো কি করে? এই ক্ষেত্রে অবশ্যই আমাদের আরও সজাগ সতর্ক হতে হবে। সেই জায়গা দেখছি নির্বাচন কমিশনও আরও সজাগ সতর্ক হচ্ছেন, এবং তার সঙ্গে সঙ্গে যে যে পরিকল্পনা করে তারা পশ্চিমবঙ্গের মানুষের মনের মধ্যে একটা ভয়ভীতি তৈরি করেছে। তারা জানে যে তৃণমূলের বিরুদ্ধে ভোট দিতে গেলেই আমাদের মা বোনেদের জীবন কিন্তু অতিষ্ঠ। গ্রামের দিকে কোথায়, আমরা শহরে বসে অনেক বড় বড় কথা বলি, গ্রামের দিকের একটাই কথা হয়, সারা ভারতবর্ষের কথা, ऊपर में भगवान, मिट्टी में प्रधान, पंचायत प्रधान, और थाने का पहलवान মানে থানার পালোয়ান মানে পুলিশ। এই তিনজনের উপরেই গরিব মানুষের জীবন যাপন, বেঁচে থাকা, চাষবাস, ছোট কাজ করে চলছে। তৃণমূলের অন্যায়ের বিরুদ্ধে একটা কোনো কথা বললে সন্দেশখালী মডেলে সারা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলাতে যা যা হয়, আপনি অভিযোগ করতে গেলে আপনারা মিডিয়ারা যা কেস খান, প্রত্যেক মুহূর্তেই তৃণমূলে পুলিশ কেস দেয়। আপনি অন্যায় করেন না, আপনি অন্যায় হয়েছে বলে যখনই আপনারা দেখাচ্ছেন করতে হচ্ছে। আর এই সিস্টেমটার পরিবর্তন 2026-এর আগে ছাড়া করা সম্ভব নয়। তাই পশ্চিমবঙ্গের মায়েরা, বোনেরা, লোকজনেরা তাদের একটা বড় অংশ বেরিয়ে ভোট দিয়েছে বলেই বিজেপি 38% যে ভোট পেয়েছিল সেই সংখ্যা আরও বেড়েছে, এবং তৃণমূল তারা 48% আগে ভোট পেয়েছিল টোটাল প্রদত্ত মানুষের ভোটে, সেখান থেকে ওদের সংখ্যা কমেছে। তার মানে আর 30% সংখ্যালঘু সম্প্রদায় যত সর্বনাশী করুক না কেন, তাদের একটা অংশের ইমাম সাহেবদের
ষড়যন্ত্রে বা পরিকল্পনায়, যাতে তাদের ধর্মের মানুষদের যারা লুট করছে, ক্ষতি করছে, তাদেরই ভোট দিতে তারা বলে বেরিয়েছেন। সেই 30% ভোট পেয়ে তৃণমূল 48%-এর কম হয়েছে। যদি 30% মানুষ একদিন জেগে যায় বা চোখ খোলে বা তৃণমূলের থেকে সরে যায়, পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ কত ভোট দিয়েছে? মাত্র 17%। আর ভারতীয় জনতা পার্টিকে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ কত ভোট দিয়েছে? 38%-এরও বেশি। তৃণমূল তাই এই জয় নিয়ে ফুর্তি আনন্দ করছে না, চুপ হয়ে রয়েছে। তাদের বিজিত এমপিদের মধ্যে একজন সিনিয়র এমপি, তিনি ওপেনলি বলে দিয়েছেন যে এই ফলাফলটা মানে এত ভালো হয়ে যাবে আমরাও আশা করিনি। যে যে সংস্থাগুলো পরিসংখ্যান করেছেন, দীপান্বিতা দেবী, আপনি নিজেও জানেন যে তারা কেউ মজা করেনি, তারা বদ্ধ উন্মাদ নয়। তারা যে এক্সিট পোল করেছিলেন, তারা মাঠে নেমে মানুষের সঙ্গে কথা বলে কাজ করেন। যে মানুষ তাদের বলেছেন আমিও বিজেপিকে ভোট দেব, সে হয় ভোট দিতে পারেনি বা ভোট দিতে গিয়ে তৃণমূলের লোকটা লাল চোখ করে তার দিকে তাকিয়ে আছে, ভোটটা হয়ে যাক বুঝে নেব। তিনি পারেননি বোতাম টিপতে, তার মেয়ে, স্বামী, সন্তানের জন্য ভয় লেগেছে, তাই তিনি পারেননি বোতাম টিপতে। কিন্তু যা বোতাম টেপা হয়েছে, যা ব্যালটে ভোট পড়েছে, তাতে বিজেপির ভোটের সংখ্যা আগের বারের থেকে বেড়েছে। বারবার নির্বাচনে একই ঘটনা কিন্তু ঘটে। আমরা 21-এও দেখেছিলাম, কিন্তু একই ঘটনা হয়েছিল, তারপরে সাংঘাতিক পোস্টপোল হয়েছিল। দেখুন, আবার এসে বলছি যে তৃণমূলের স্ট্র্যাটেজিক্যালি বিজেপি কোথায় ভুল হচ্ছে? আরে বাবা, স্ট্র্যাটেজিক্যালি তো বুঝতে হবে। যে আশ্চর্য কথা, তো রাজ্য ক্ষমা, আচ্ছা তৃণমূল চুরির জায়গায় ডিস্টিংশন পেয়েছে, ডক্টরেট করছে রোজ। ব্যালট পেপার খেয়ে নিয়েও ভোটে জেতা যায়। আপনার বাড়িতে আপনি মন্দির থেকে বললাম জুতো চুরি, গামছা চুরি, ঘটি চুরি, বালতি চুরি দেখেছেন, আপনি এগুলো জানতেন? আমরা বললাম তো, তৃণমূলের এই চুরি এবং মানুষকে ঠকানো, মুসলমান সম্প্রদায়কে কি লেভেলে ঠকিয়েছে ভাবুন। যাদের চাল, ডাল, চাকরি, রেশন সবটা চুরি করছে। তাদের একটা অংশের ইমাম সাহেব, যাদের ব্যক্তিগত কোনো লাভ বা কোনো সাহায্য বা কোনো কিছুর বিনিময় তাদের যারা লুট করছে, তাদেরকেই তারা ভোট দিচ্ছে, অন্য কাউকে তো দিচ্ছে না। দেখুন, পশ্চিমবঙ্গে, ভারতবর্ষের কথা ধরে নিন, স্বাধীনতা আন্দোলনে বাংলা লিড করেছিল, তাই তো? বাংলার প্রচুর বিপ্লবী। আমাদের নাকি ভারতবাসীদের আন্দোলনে ব্রিটিশ সরকার নাকি পালিয়ে গেছে। আমি নাকি বলছি, তার একটা কারণ রয়েছে। ভারতবাসীর বিপ্লব সারা পশ্চিমবঙ্গ জুড়ে যদি বিপ্লবে পরিষ্কার পথ দেখিয়েছে, এটা ঠিক কথা। কিন্তু পশ্চিমবঙ্গের ঘর থেকে কি সবকটা বাড়ি থেকে লোক বেরিয়েছিল ব্রিটিশকে তাড়াবার জন্য? যদি তাই হতো, আমাদের কথা যারা শুনছি, আপনি আমি, আমাদের বাড়ির প্রত্যেকটা থেকে স্বাধীনতা সংগ্রামী লোকজন থাকতো, যে শাসক ব্রিটিশের অন্যায়ের বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলতে নেমেছে। নামেনি। এটা দুর্ভাগ্যজনক হলেও সত্যি। প্রচুর লোক নিজের স্বামী, সন্তান, সংসার, স্ত্রী নিয়ে একটু ভালো থাকতে চান। তারা জানেন যে আমাকে মাসে এই কর্মহীন, রোজগারহীন পশ্চিমবঙ্গে 2021-এর নির্বাচনের আগে যে 500 টাকা দেওয়া হয়েছে, সেটা ও চালাকি করে আমাকে দিচ্ছে। আবার 2024-এর আগে সেই ভাতাটাকে ডবল করে দিয়ে তৃণমূল মঞ্চ থেকে বলছে যে ভোট না দিলে এটা বন্ধ হয়ে যাবে। তো কি করবেন সাধারণ মা বোনেরা? তাদের তো আমি দোষ দেব না, তারা ঠিক করেছেন, ওটা নিয়েছেন। পশ্চিমবঙ্গে রোজগার নেই। পশ্চিমবঙ্গে রোজগার আনতে গেলে এই সরকারের পরিবর্তন করতে হবে। এটা চুরি আর অন্যায় করাবার সরকার, অন্যায়কে সাপোর্ট করবার সরকার। এখানে সংবাদপত্র সঠিক কথা বলে তাদের জেলে পাঠিয়ে দেওয়া হয়। 200-র ওপর বিজেপি কর্মীকে খুন করে দেওয়া হয়েছে। আমার বাড়ির মায়েরা, গ্রামের মা বোনেরা জানেন যে এরা অন্যায় করছে। কিন্তু ওই আর তো বিকল্প রোজগার। ভারতীয় জনতা পার্টি, তারা যতক্ষণ না পশ্চিমবঙ্গের সরকারে আসছে, মা বোনেদারাতে 2000-3000 রোজগার করবার মতো সম্মানজনক কাজ আমরা তুলে দেব। সেই কাজ আমাদের রেডি।
আরও ভালো করে কি করে পশ্চিমবঙ্গের গ্রামের মানুষজনকে, আমাদের মায়েরা বোনেরা কোন কোন হাতের কাজগুলো জানে, আমরা সেইগুলো নিয়ে এগোচ্ছি পরিকল্পনায়। তাকে আর 1-2 হাজার টাকার, দেখুন আমরা অনুদানকে ছোট করব না, প্রয়োজন তো, কিন্তু তার পেছনে তৃণমূলের অন্য ষড়যন্ত্র রয়েছে, কারণ তারা শিল্প করেনি, চাকরি করেনি, উল্টে চাকরি চুরি করেছে, মানুষের ট্যাক্সের টাকা ক্লাবগুলোকে কিনে নেওয়ার জন্য ব্যবহার করেছে। কি গ্রামের মায়েরা বোনেরা তারা জানেন না? কিন্তু তাদের কাছে আমরা শহরে বসে যারা যারা এই বড় বড় কথা বলি, একটা গ্রামে একটা পরিবারে 5-6 হাজার টাকাটা অনেক টাকা। তার স্বামী, তার ছেলে, তার মেয়ে রোজগার করতে পারছে না তৃণমূলের জন্যই, এটাও তিনি জানেন। তাহলে বিকল্প রোজগার নেই। তাই যদি কোনো অনুদান সে দেয় আমার ভাত ফুটিয়ে খাবার জন্য তো যথেষ্ট। আমি জানিও অন্যায়, ওই অন্যায় করেছে, ওই আমার ছেলেকে কাজ দেয়নি, ওই আমার মেয়ে চাকরি চুরি করেছে, মেয়েটা ধর্নায় বসে আছে, কিন্তু আর চালের ভাত কি করে আসবে? ও যখন আমাকে ঠান্ডা রাখবার জন্য এটা পাঠাচ্ছে, তখন আমি এটাকে তো অসম্মান করতে পারি না আমার মা বা বোনকে। আবার বলে দিয়ে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের সব নেতারা গ্রামে গঞ্জে বলে বেরিয়েছে বিজেপিকে ভোট দিলে এটা বন্ধ। নির্বাচন কমিশন কেন জেলে পড়েননি এদের? শতপ্রণোদিত মামলা কেউ কেন চালু করেননি? তার বিরুদ্ধে তো বিজেপিকে লড়তে হচ্ছে। কি করব আমরা? পশ্চিমবঙ্গের মায়েরা বোনেরা তৃণমূলের এই লুটটাকে সহ্য করছে না, তাদের দরকার, তাই তারা পরিষ্কার এই অনুদানটা নিয়েছেন, ভাতাটাকে নিয়েছেন। কি করবে? বিকল্প তো রোজগার নেই। বিকল্প রোজগার নেই, এই প্রসঙ্গেই যাব। ঠিক নির্বাচন শেষ হলো, রেজাল্ট বেরোলো, তারপরেই কিন্তু সরকারের তরফ থেকে জানানো হলো অনির্দিষ্টকালের জন্য বিভিন্ন সরকারি নিয়োগ বন্ধ। কি জন্য বন্ধ? তৃণমূলের লাগাতার বিভিন্ন রকম চাকরি বাকরি, ইভেন কাস্ট সার্টিফিকেট, ওবিসি সার্টিফিকেট 5 লক্ষ ভুয়ো, সেগুলো বাতিল হয়ে গেল হাইকোর্টের নির্দেশে। এই বিভিন্ন যা যা দুর্নীতি হচ্ছে, সেখানে হাইকোর্টের রায় কিছুতেই তৃণমূলের পছন্দ হচ্ছে না, কারণ এই রায় চোরেদের বিরুদ্ধে। তাই ওরা সুপ্রিম কোর্টে যাচ্ছে, ডিভিশন বেঞ্চে গিয়েও থাপ্পড় খাচ্ছে, সুপ্রিম কোর্টে গিয়েও থাপ্পড় খাচ্ছে। পশ্চিমবঙ্গে কোনো নিয়োগ হবে না, দায়ীকে তৃণমূল। কেন? সে দুর্নীতি করেছে। কি দুর্নীতি করেছে? না যোগ্য লোকেদের নাম, যারা সত্যি ওবিসি রয়েছে, তারাও তো এফেক্টেড হলেন। এই টাকার বিনিময় চাকরি বাকরি সার্টিফিকেট অযোগ্যকে পাইয়ে দেওয়া। আপনারা জানেন যে এই ওবিসি সার্টিফিকেটের মধ্যে 70% সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে মুসলিম মানুষদের, তাদের ওবিসির আওতায় আনা হয়েছে। সংখ্যাগুরু হিন্দুদেরকে সরিয়ে দিয়ে, এটা অন্যায় নয়? কত বড় স্ক্যাম এটা! মুসলমান সমাজকে ভুল বুঝিয়ে তাদেরকে তোয়াজ করে ভোট পাওয়ার জন্য। আরে ভাই, নাগরিক অধিকার সবারই তো সমান। আমার হিন্দু ভাইরা কি দোষ করলো? তাই প্রমাণিত হয়ে গেছে এই সার্টিফিকেট ভুল, ভুয়ো। কত বড় দুর্নীতি! আরেকটা দুর্নীতি সামনে এসছে, সেটা হচ্ছে নিট। এবং আমরা দেখলাম করুণাময়ীতেও তারা, যারা নিট পরীক্ষার্থী, তারা বিক্ষোভ করছেন। নিট কিন্তু সাংঘাতিক একটা বড় স্ক্যাম, এবং প্রশ্নপত্র ফাঁস হওয়া থেকে শুরু করে অনেক স্ক্যাম। কি বলবেন? মানে এটাও একটা দুর্নীতি। ডেফিনেটলি যে কোনো ধরনের বেনিয়ম হোক, অনিয়ম হোক, যদি কোথাও কোনো সমস্যা হয়ে থাকে, পরিষ্কার যেখানে যে সরকার রয়েছে তাদের নিজেদের জায়গা থেকে তদন্ত করে পরিষ্কার এটাকে কঠিন শাস্তিমূলক জায়গায় নিয়ে আসা উচিত, যে যেখানে থাকুক। আমরা যখন 2019 সালে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন নিজেই, রাস্তায় ছেলেমেয়েগুলোকে বসে থাকতে দেখে, তার দলকেও যারা ভোট দিয়েছে তাদের বাবা মায়েরা ওই ছেলেমেয়েগুলো, তিনি বলেছিলেন এসএসসি ঘুঘুর বাসা, অর্থাৎ ওখান থেকেই দুর্নীতি হয়েছে তিনি জানেন। উনি নিজেই পুলিশ মন্ত্রী, ওনার হাতেই পুলিশ গোয়েন্দা নেতারা সব, তিনি কাউকে ধরেননি। উনি চালচোর ডালচোরদের বীর বলছেন, যারা পশ্চিমবঙ্গের প্রাকৃতিক সম্পদ লুট করে নিজের পকেটে রাখছে, তৃণমূলের দলে পাঠাচ্ছে, উনি তাদের বীর বলছেন। যাকে তাকে বাঘের বাচ্চা বলে দিয়ে বাঘদের রাগাচ্ছে। সুন্দরবন বেড়াতে যাওয়া মুখ্যমন্ত্রীর জন্য বিপদে রয়ে যাচ্ছে, বাঘেরা অসম্মানিত হচ্ছে।
যে আমরা চোর নয়, আমাদের কাউকে এমন দেখতে নয়, আমাদের বাচ্চাদের ডোরা কাটা দেখতে হয় হলুদের ওপরে, এরাম নয়। মানহানির মামলা করবে শুনছি বাঘেরা। কিন্তু রুদ্রদা এই অভিষেক যাই হোক না কেন, তাই কড়া হাতে এটাই দেখুন, প্রধানমন্ত্রীত্বে এসে নরেন্দ্র মোদীজি আবার 3-3.5 কোটি গরিব মানুষের নাগরিক সুবিধে দেওয়ার জন্য মাথার ওপরে ছাদের জন্য আবার বরাদ্দ করলেন। 10,000 কোটি টাকা পশ্চিমবঙ্গের জন্য আবার বরাদ্দ করলেন। এরা বলে তো যে আমাদের টাকা দিচ্ছে না, আমরা পাই। কে বলেছে? হিসেব দিলেই টাকা পাবে, তো মামার বাড়ির টাকা নয় ভাই। তুমি যে মানুষের জন্য টাকা পয়সাটা খরচ করেছো তার প্রমাণ দাও। তুমি চুরি করেছো বলেই প্রমাণ দিতে পারছো না। যেগুলো প্রমাণ দিতে পারছো দেন দেয়ার পরিষ্কার, সেগুলো সম্মানের সঙ্গে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এটা তো মামার বাড়ির টাকা নয় বা কালীঘাটের টাকা নয়, তাই না? রুদ্রদা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হঠাৎ করে নির্বাসনে যাওয়ার কারণ কি? তিনি রাজনীতি থেকে কিছুদিন বিরত থাকবেন, নির্বাসন নেবেন, মানে হঠাৎ করে কেন? এতগুলো সিট পেলো, ভালোভাবে জয়লাভ করলো, এখন তো তাদের আরও বেশি এগিয়ে আসার কথা, সেই জায়গায় দাঁড়িয়ে নির্বাসন কেন? দেখুন, যদি কেউ টুকলি করে ফার্স্ট হয়, এবার যে পড়াশোনা করে সেকেন্ড হয়েছে, এবার দুজনের গলাতেই ধরুন মেডেল দেওয়া হচ্ছে, বিরাট সংবর্ধনা, হাততালি যদি দেওয়া হয়ে থাকে, তাহলে দেখবেন যিনি টুকে পাস্ট হয়েছে সে খুব একটা স্বস্তির মধ্যে থাকে না। এখানে টোকা মানে বিভিন্ন ছল চাতুরি স্ট্র্যাটেজি কষে মানুষকে ভয় হোক, ইলেকশনের পর তার যে কোনো সরকারি প্রকল্প আটকে দেওয়ার হুঙ্কার দেওয়া, ভয়ভীতি প্রদর্শন বলুন, এগুলো তো হয়েছে। তারাই তো মঞ্চ থেকে বলেছে ভোটটা দিতে হবে, নাহলে এগুলো আটকে দেবো। আর পশ্চিমবঙ্গে গরিব মানুষের সংখ্যা বেশি, 70% প্রায়। তো এই 70% ভয় পাওয়া, সে ভয়, ওইটার মধ্যে আমি পড়লে আমিও ভয় পেতাম। আমাদের ঘর থেকে তো বললাম যে ওই জন্য ব্রিটিশ তাড়ানো যে আন্দোলনে যারাই নেমেছিলেন, পশ্চিমবঙ্গে প্রত্যেকটা ঘর থেকে কিন্তু সেই বিপ্লবী নেই। আর সবাইকেই বিপ্লব করবার মতো সাহস রাখতে হবে এমনটাও হয় না। তাহলে ইতিহাস বইতে এত বিপ্লবী হতো, সাধারণ মানুষ কম হয়ে যেত। তাই সাধারণ মানুষ বেশি, যারা বিপ্লবী তাদের সংখ্যা কম, যারা শাসকদের বিরুদ্ধে চিরকাল লড়াই করেছেন, ইতিহাসের বইতে নাম তুলেছেন। তো তারা কিন্তু পরিষ্কার লজ্জায় আছে, হয়তো মুখে বলতে পারবে না, মুখে আমি জিতলাম। আপনি দেখবেন যারা টুকে পাশ করে, মানে অস্বচ্ছভাবে ভালো রেজাল্ট করে, ভয় ভীতি দড়িয়ে, যদি পরিষ্কার পরীক্ষার হলে গিয়ে আপনি ঢোকবার আগে যিনি গার্ড দিচ্ছেন আস্তে করে একটা ছুরি বার করে দেখালেন, টুকছি ধরা পড়লে কুচ করে গলার নলি কেমন বলে রেখে দিল, এই গার্ড তার সামনে আসবে? আমাদের ছোটোবেলায় আমাদের এক বন্ধু ছিল হাবুল বলে, আমাদের এরকম পরীক্ষার হলে গার্ডের সময়তে সে চুইনগাম খেতে খেতে ঢুকতো, আর আমাদের একজন মাস্টারমশাই কনস্ট্যান্ট গার্ড দিত। তো বুঝতে পারিনি, অনেকক্ষণ চুইনগাম খাচ্ছে, ভেবেছি দারুণ পরীক্ষা দেবে। তো পরে দেখেছিলাম যে যেখানে হাবুল টুক ছিল, যেটাকে চোতা বা চিরকুট বলে, আর মাস্টারমশাই এসে দাঁড়ালো না। বুঝতে পারিনি কী করেছিল, ওই ধারে বসে, আমাদের সামনে বসেছিল, ধারে বসে চুইনগামটা চিবিয়ে মেঝের মধ্যে বিভিন্ন জায়গায় ওই চুইনগাম চিটকে রেখে দিয়েছিল। এরম বাবুল গাম যেগুলোকে বলে, বড় বড় করে। এবার মাস্টারমশাই হাঁটতে এসেছেন, পা আটকে গেছে, চটি আটকে যাচ্ছে। এবার তিনি প্রমাণও করতে পারছেন এটা হাবুল করেছে। তাই ওই জায়গাটায় গার্ড দেওয়া তিনি পছন্দ করলেন না, বেরিয়ে চলে গেলেন। এবং হাবুল, আমরা যারা খেটে যা নম্বর পেলাম তার থেকে বেশি নম্বর পেল। তো এবারেই তৃণমূলের যারা হাবুলরা, তারাও তো জানে যে সে হাবুল বা তারা হাবুল, তাই না? তো ফলত কোন হাবুলরা, তারা কোথায় কোন বাবুলগাম নিয়ে কোথায় কখন বিশ্রামে যাবেন, অন্তরালে যাবেন, এটা তাদের একান্ত ব্যক্তিগত জায়গা। তাদের পরিবারে পরিষ্কার পিসি, মামা, মাসির সঙ্গে কখন কি ঝগড়া করছে, এটা তাদের ইচ্ছা, এটাই। তবে আমার নিজের খুব চিন্তা, সেটা হচ্ছে যেহেতু পশ্চিমবঙ্গের সবথেকে দরিদ্রতম এমপি, যার জমি নেই গো, গাড়ি নেই গো, বাড়ি নেই গো, কিন্তু অল সেন্সের
কোম্পানির 8,000 টাকার গেঞ্জি পরে ঝড়ের সময় মানুষ কেমন আছে দেখতে বেরোয়, দামি গাড়ি করে এসে, যদিও ওটা অন্য নয়, গরিব তো, অটো না টোটোই করে ঘুরে, তার জামার যা দাম ওই অটোর বোধহয় তাই দাম হবে, বেরোন। তো তিনি কোথায় গেছেন, কি করতে, কি ফন্দি ফিকির করতে, নাকি পিসির সঙ্গে ঝগড়া করতে, অন্য প্ল্যান বানাতে, নাকি পরিষ্কার আর কি কি ফন্দি ফিকির করা যায় তিনি বলতে পারবেন, আমি কি করে বলবো বলুন? তাদের পরিবারে বা পার্টি অফিসে গিয়ে জিজ্ঞেস করুন, তারা বলতে পারবে। তবে এই সময় শুনছি পরিষ্কার ওদের সংসারে এই ভোটের রেজাল্ট নিয়ে যেমন একটা আতঙ্ক কাজ করছে যে এত ভোট আমরা কি করে পেলাম, ঠিক তেমনই বিভিন্ন ঘটনায়, আইন কানুনের বিভিন্ন ঘটনায় তৃণমূল যেভাবে জড়িয়ে পড়েছে, দেখুন গলাবাজি করে আর যাই হোক না কেন, আপনি আইন আদালত সত্যিকে কিছুক্ষণ চেপে রাখতে পারেন, পুরো সময় চেপে রাখতে পারেন, সেসব কারণও হতে পারে, জানি না। ইতিমধ্যেই কিন্তু হাইকোর্ট থেকে ইলিপস অ্যান্ড বাউন্স নিয়ে আবারও কিন্তু বলছে বিপুল সম্পত্তি, কি বলবেন? তাহলে কি কোথাও অভিষেকের বিপদটা বাড়লো, তাই জন্য কি অন্তরালে, কি মনে হয়? দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের বা ভারতবর্ষের একজন খুব সাধারণ মানুষ, তিনিও একজন ভোটার, তিনিও একজন নাগরিক, তিনিও ভারতীয় আইন মেনে চলার মধ্যেই পড়েন, যদিও তৃণমূল এবং তিনি প্রকাশ্যে বলেছিলেন হাইকোর্ট তুলে দেওয়া উচিত। তার পিসিমণি বলেছিলেন, আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী একটি অসম্মানজনক কথা বলেছিলেন যে কোর্টের রায় আমি মানি না। যে যে চাকরি প্রার্থীদের চাকরির চলে গেছিল হাইকোর্টের নির্দেশে, এই ভুয়ো লিস্টে সুপার নিউমেরিক ফেমারিক করে যেটা ঘটানো হয়েছিল, তাদের মাইনে বন্ধ করার নির্দেশ হয়েছিলেন, তখনও তিনি বলেছিলেন আমি মানি না। তিনিও একজন সাধারণ নাগরিক আমার এই দেশের, এবং তিনিও আইনের ঊর্ধ্বে নয়। তো তাই আইন মোতাবেক অভিষেক বন্দ্যোপাধ্যায় ব্যবসায়ী হিসেবে তার যে কোম্পানি আছে, যে কোম্পানির তিনি সিইও, সেই কোম্পানির রোজগারের উৎস কি তা খুঁজে পাওয়া যাচ্ছে না। প্রায় 200-250 কোটি টাকার সম্পত্তি পাওয়া গেছে এবং সেটা বাজেয়াপ্ত করা হয়েছে, এবং এই সম্পত্তির উৎস খোঁজা হচ্ছে। খুঁজে পাওয়া যাক বা না যাক, যারা এই কোম্পানির মালিক, বড় মালিক অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং তারপর তার বাবা এবং মা অফিসিয়ালি, এবং তার স্ত্রী আগে ছিলেন, এবং এখন যিনি গলার চালাকি গলা ফুলে বলে ফেলেছেন, কালীঘাটের কাকু, যিনি বাচ্চাদের বেডে পেশেন্ট সেজে ওয়াঁ ওয়াঁ করে কাঁদছিলেন আর শুয়েছিলেন, পিজিতে জেলে রয়েছেন। তো ফলত আইন মোতাবেক এটা এগোচ্ছে। মাননীয়া সম্মানীয় বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে সেই মামলা চলছে, ইডিকে ভৎসনা করা হয়েছে। তারাও আসলে এত বড়, এত পরিকল্পিতভাবে কি করে রোজগার করেছে একটা কোম্পানি বলতে পারছে না, ইডিও খুঁজে পাচ্ছে না, রোজগারের কোনো উৎস নেই। হ্যাঁ, এবার বাকিদের জিজ্ঞাসা করা হয়েছে, তারা কি বলতে পেরেছেন জানি না। এবার তো মালিকদের নিশ্চয়ই জিজ্ঞাসা করা উচিত। এই কারণেই কি অন্তরালে, মানে কোথাও কি ভীত, কোথাও কি সরে যাওয়া, বা এটা সামনে আসতেই কি কোথাও তিনি অবসর নিয়ে নিলেন? দেখুন, তিনিও তো আমাদের মধ্যেই সাধারণ মানুষ, আমরাও যে যে কারণে ভয় পাই, যে কোনো কিছু এড়িয়ে যাই, তিনিও সেটা করতেই পারেন। ভয় পাওয়া তার গণতান্ত্রিক অধিকার। যদি তিনি মনে করেন এটা চালাকি করছে, এই চালাকি করাটাও তো তার গণতান্ত্রিক অধিকার, কিন্তু পুরোটাই আইনকে সম্মান জানিয়ে করতে হবে। তার কোম্পানি এই কোটি কোটি টাকার উৎস, মানে কি করে এই টাকাটা রোজগার করেছেন, কোনো তদন্তেই কেউই বলতে পারছে না। রহস্যজনকভাবে টাকা এসেছে, সেই উত্তর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এবং তার বাবা মাকেই নিশ্চয়ই দিতে হবে কোর্টকে। সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে, এখন এই সম্পত্তির মালিক যারা, তারা বাজেয়াপ্ত হয়নি। অভিনব ঘটনা। এবার দেখা যাক, যেটাই হবে আইন মেনে। আইন তো কারুর মতো কারুর ইচ্ছায় চলবে না, আর সেই কারণেই তৃণমূল আইনকে, আদালতকে, বিচারকদের অশ্রদ্ধা করে, ভয় পায় এবং গালাগাল দেয়। তবে যাই হোক, আমরা নিজেরাও চাইছি
যে প্রত্যেকটা মানুষ চাইছে পশ্চিমবঙ্গের, এটা নিয়ে বহুদিন ধরে হলো, এইবার যেন সঠিক জায়গায় আসে। 31শে জুলাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানি লিপস অ্যান্ড বাউন্ডস, যার অন্যতম আর এক মালিকানার মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা এবং মা এবং তার পরিবারের লোকজন যাই হোক জড়িয়ে রয়েছেন, তাদের স্টেটমেন্ট বা উত্তর ডেফিনেটলি কোর্ট চাইবে। এটাই করা উচিত, এই ধোঁয়াশা কাটা উচিত যে উনি ধোয়া তুলসী পাতা নাকি ধোঁয়া ধোঁয়া ধোঁয়া, রচনা ব্যানার্জি ধোঁয়ায় তুলসী পাতা।